তাই তো। নর্মাল লেবার কি করলাম আমরা এর আগের দিন? প্রেজেন্টেশন, পজিশন করলাম, তাই না? এখন বলো দেখি, একজন বলো, হোয়াট ইজ প্রেজেন্টেশন? পারবা কেউ? বলো। fetus which occupies lower uterine segment. The part of the fetus which occupies the lower uterine segment is called presentation. Then position. আরেকজন বলো পজিশন। কে বলবা? কেউ পারবা না? পজিশন বলতে কেউ পারবা না? হ্যালো, unmuted. হ্যালো, হ্যাঁ, প্রেজেন্টেশনের যেই পার্টটা করে থাকে, the part of presentation which overlies the internal os, যেমন প্রেজেন্টেশন যদি কেফালি হয়, তার পজিশন কি হবে? ভার্টেক্স হতে পারে, ভার্টেক্স হতে পারে, ব্রাউ ফেস হতে পারে, ব্রাউ হতে পারে। হ্যাঁ, কেফালিকে তিনটা প্রেজেন্টেশন, তিনটা পজিশন কি? ব্রাউ প্রেজেন্টেশন আর হলো এই তিনটা হতে পারে। আর হলে এটা হলো প্রেজেন্টেশন। আবার ডিনোমিনেটর কি? পিউবিক সিম্পেসিসের পাশে থাকবে। যেই এটা হলো পার্ট নয়, এটা হলো পয়েন্ট একটা। জি ম্যাম। একটা ফিক্সড পয়েন্ট কোথায় থাকবে এটা, সেটা পজিশন যেটা বললাম, ভার্টেক্স অথবা ব্রাউ অথবা ফেস, এর মধ্যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা পেলভিসের ডিফারেন্ট কোয়াড্রেন্টের রিলেশনে থাকবে হচ্ছে তোমার কি ডিনোমিনেটর। যেমন ভার্টেক্সের মধ্যে কি? অক্সিপিট। ভার্টেক্সের ডিনোমিনেটর হলো অক্সিপিট, ব্রাউ ডিনোমিনেটর হলো সিসিপিট, ব্রাউ। ঠিক আছে? আর ফেসের ডিনোমিনেটর মেন্টাম। যেমন তোমরা পুতুলটাকে দেখতে পাচ্ছ, পুতুলের ভার্টেক্স এইটুকু হলো ভার্টেক্স, ডিনোমিনেটর হলো অক্সিপিট, তাই না? এটা অক্সিপিট হলো এটা। জি ম্যাম। অক্সিপিট, ব্রাউ হলো এই পয়েন্টটুকু, এইটুকু এরিয়া। সাব অক্সিপিটাল রিজিয়ন তোমার ব্রেগমা পর্যন্ত হলো ভার্টেক্স, থেকে রুট হলো ব্রাউ, আর রুট অফ দ্য নোজ থেকে এই যে ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটি,
এই পর্যন্ত, এইটুকু হলো ফেস, যে এইটুকু রুট অফ দ্য নোজ থেকে ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটি। তাহলে ভার্টেক্স হলো সাব অক্সিপিটাল রিজন থেকে থেকে রুট অফ দ্য নোজ পর্যন্ত হচ্ছে ব্রাউ, রুট অফ দ্য নোজ থেকে ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটি পর্যন্ত হলো কি কি ম্যাম ফেস। ফেস। আচ্ছা, তাহলে এই যে দেখো কেফালিকের মধ্যে তিনটা পজিশন। এখন এই অক্সিপুটটা পেলভিসের, অক্সিপুটটা হলো এটার ডিনোমিনেটর। এই অক্সিপুট পেলভিসের কোন রিলেশনে থাকবে সেই অনুযায়ী এর পজিশনটা হবে। যেমন এটা এখানে আমি কয়টা পজিশনের কথা বললাম, পেলভিসের ম্যাম 8টা পজিশন। আটটার মধ্যে কি কি বলো দেখি, বলতে পারবা? ম্যাম ডিরেক্ট অক্সিপুট অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র, তারপরে ডিরেক্ট অক্সিপুট পোস্টেরিয়র, জি ম্যাম, তারপরে হচ্ছে লেটারাল অক্সিপুট দেখো প্রথমে অ্যান্টেরিয়র। ডিরেক্ট একদম সিম্ফাইসিস পিভিসের এখানে, যেটা সিম্ফাইসিস পিভিসের এখানে যখন অক্সিপুটটা থাকবে সিম্ফাইসিস পিভিসের ওখানে, তখন এটা ডিরেক্ট অক্সিপিটাল অ্যান্টেরিয়র। এখন যখন একটু লেফট গেল সেটা হচ্ছে লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র। তারপরে এটা ম্যাম লেফট অক্সিপুট লেটারাল। লেফট অক্সিপিটাল ট্রান্সভার্স। ট্রান্সভার্স, জি ম্যাম। তারপরে লেফট অক্সিপিটাল কি পোস্টেরিয়র। তারপরে ডিরেক্ট অক্সিপুট পোস্টেরিয়র। পোস্টেরিয়র। এইবারে চলে আসলো রাইট, এইবারে চলে আসলো রাইটে, তাই না? লেফট শেষ, এখন রাইট। হ্যাঁ, তাহলে এইভাবে তোমার এইদিকে 4টা পজিশন, এদিকে 4টা পজিশন, মোটামুটি বোঝা গেছে তো, তাই না? এখন যদি বই পড়ে থাকো তাহলে আরেকটু, হ্যাঁ বই পড়ে থাকলে বা তোমরা যদি ভিডিও দেখে থাকো ইউটিউবে তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখন এই যে নর্মাল ডেলিভারি এটা কিভাবে হয় এটা এখন আমি মোটামুটি দেখাই, তোমাদের যখন ক্লাস হবে তখন পেলভিস দিয়ে আবার দেখাবো। এখন দেখো আমাদের মোস্ট কমন পজিশন হলো লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র। লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র এটা হচ্ছে মোস্ট কমন পজিশন। সাধারণত এই পজিশনে থাকলেই বেশিরভাগ নর্মাল ডেলিভারি গুলো হয়। এর আগের দিন তোমাদেরকে আমি বললাম যে যদি পোস্টেরিয়র থাকে, যেমন ধরো লেফট অক্সিপিটো পোস্টেরিয়র হয়ে ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র হয়ে তারপর ডেলিভারি হবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে সেটা হবে, কিন্তু সেক্ষেত্রে প্রলং লেবার হওয়ার একটা চান্স থাকে, অথবা যে কোনো জায়গায় যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে অবস্ট্রাক্টেড লেবার হয়ে। কিন্তু এটা দেখো এখানে জাস্ট 1/8 সার্কুলার রোটেশন। লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র যদি থাকে, আমার ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র হতে জাস্ট 1/8 সার্কুলার রোটেশন। ম্যাম সেম ব্যাপারটা তো রাইট অক্সিপুট অ্যান্টেরিয়র ক্ষেত্রেও হতে পারতো। হ্যাঁ হতে পারতো, রাইট অক্সিপিটাল অ্যান্টেরিয়র হলেও তোমার জাস্ট 1/8 সার্কুলার রোটেশন। রাইট অক্সিপিটাল অ্যান্টেরিয়র হলেও নরমাল ডেলিভারি হবে, কিন্তু আমাদের কমনেস্ট পজিশন হলো লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র। কেন? জি ম্যাম। লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র কমনেস্ট পজিশন, কারণ এখানে তোমার এনগেজড হতে সুবিধা হয়, এনগেজমেন্টে প্রবলেম সুবিধা হয়। তার কারণ হলো রাইট সাইডে তোমার সিকাম থাকে, ওইখানে এনগেজড হতে পারে না, সেই কারণে। আর এই দিকে লেফট সাইডে কি থাকে,
লেফট সাইডে কি থাকে? রেকটাম নাকি? জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, তাহলে রেকটামটা একটু নিচের দিকে থাকে, সিকামটা আরেকটু উপরে থাকে, যার জন্য রাইট সাইডে সহজে এঙ্গেজমেন্ট হয় না, লেফট সাইডে এঙ্গেজমেন্ট হয়, সেই জন্যই লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়রটা কমন। আচ্ছা, এখন আসো নর্মাল নর্মাল লেবার। নর্মাল লেবারের হতে হলে তোমাকে প্রথমেই হেডটা কি হবে? নর্মাল লেবারে অবশ্যই আমাদের কি প্রেজেন্টেশন থাকবে? ডিরেক্ট ডিরেক্ট অক্সিপিটাল অ্যান্টেরিয়র ভার্টেক্স থাকবে, ভার্টেক্স, ভার্টেক্স। জি ম্যাম। তাই না? ভার্টেক্স ছাড়া আমরা এটাকে নর্মাল লেবার বলবো না। নর্মাল লেবারের ক্রাইটেরিয়ার 1 নম্বর ক্রাইটেরিয়া কি? কেফালিক ভার্টেক্স পজিশনে হেডটা থাকতে হবে। ভার্টেক্স প্রেজেন্টেশন এট টার্ম, তাই না? এটা 1 নাম্বার ক্রাইটেরিয়া। তাহলে এখানে ভার্টেক্স প্রেজেন্টেশন হতে হবে এবং ডিনোমিনেটর এখানে অক্সিপুট এবং পজিশন হলো লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র। এটা হচ্ছে কমনেস্ট পজিশন। তাহলে এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টটা হলো, দেখো একটা পেলভিসের কি পেলভিক ব্রিম, পেলভিক ব্রিমটা কোনটা? ইনলেট, পেলভিসের ইনলেটটা পেলভিক ব্রিম, তাই না? জি ম্যাম। তারপরে থাকবে পেলভিক ক্যাভিটি, তারপরে হচ্ছে পেলভিক আউটলেট, তাই তো? ইনলেট, ক্যাভিটি, আউটলেট, একটা পেলভিসের 3টা পার্ট। তাহলে এখানে কিছু ডায়ামিটার আছে। যদি হেডের ডায়ামিটারের সাথে, হেড হোক ব্রিজ হোক তোমার যেই পজিশনই হোক না কেন, যদি ডায়ামিটারটা এই পেলভিসের ডায়ামিটারের সাথে করসপন্ড করে বা পেলভিস দিয়ে যদি পাস করতে পারে, সেখানেই নর্মাল ডেলিভারি সম্ভব, সেটা যে পজিশনই হোক না। কিন্তু যদি পেলভিসের ডায়ামিটারের সাথে, ডায়ামিটারের চেয়ে আমার হেডের ডায়ামিটার বা প্রেজেন্টেশনের ডায়ামিটার যদি বেশি হয়, তাহলে তো আর পাস করতে পারবে না, নর্মাল ডেলিভারিও হবে না। তাহলে এখানে তোমার ডায়ামিটারটা কি? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার আর অবলিক ডায়ামিটার। এখানে 3টা ডায়ামিটার আছে। 3টা ডায়ামিটারের মধ্যে ইনলেটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার হলো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে সিম্পাইসিস পিরাস থেকে পিছনে কি? স্যাক্রোপ্রমোটরি। স্যাক্রাল প্রমোটর। তাহলে সিম্পাইসিস পিরাস থেকে স্যাক্রাল প্রমোটর, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার হলো ইনলেটে 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, ঠিক আছে? আর তার ট্রান্সভার্স ডায়ামিটার হলো 13 সেন্টিমিটার, আর অবলিক ডায়ামিটার হলো 12 সেন্টিমিটার। তাহলে কি হলো? 11, 12, 13। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অবলিক আর ট্রান্সভার্স 11, 12, 13। এটা হচ্ছে ইনলেটের ডায়ামিটার। এখন আসো ক্যাভিটির ডায়ামিটার। ক্যাভিটির ডায়ামিটার কত? সবগুলোই 12। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অবলিক, সবগুলোই 12 সেন্টিমিটার ইনলেটে, এই ক্যাভিটিতে। আর আউটলেটে কি? আউটলেট হলো ইনলেটের অপোজিট। আউটলেট হলো ইনলেটের অপোজিট। কিরকম? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কত? কত? 13। 13 সেন্টিমিটার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আউটলেটে। আর ট্রান্সভার্স হলো 11, আর অবলিকটা সেম 12। তাহলে 12 সেন্টিমিটার অবলিক ডায়ামিটার, এটা সব জায়গাতেই সেম, শুধু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর ট্রান্সভার্সের মধ্যে ইনলেট আর আউটলেট হচ্ছে অপোজিট। এখন দেখো, তাহলে এই 11 সেন্টিমিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার হলো 13 সেন্টিমিটার, এইটা দিয়ে যদি আমার হেডের সাথে, যদি কেফালিকের সাথে যদি করসপন্ড করে, তাহলেই এটা নর্মাল ডেলিভারি হবে। আবার দেখো, ইনলেট দিয়ে পাস করলো,
পাস করে ক্যাভিটিতে গেল। ক্যাভিটিতে যে ইসিয়াল স্পাইন আছে, ইসিয়াল স্পাইন, এই বাই স্পাইনাল ডায়ামিটারটা হলো 11.5 থেকে 12 সেন্টিমিটার। ট্রান্সভার্স ডায়ামিটার ম্যাম আরেকবার একটু ক্যাভিটিতে বলুন। আমি বললাম সব ক্যাভিটিতে কি থাকে? ইসিয়াল স্পাইন থাকে না? মনে আছে? পেলভিসের যে ইসিয়াল স্পাইন, সেই দুই পাশে দুইটা পেলভিস হিপ বোনের দুইটা ইসিয়াল স্পাইন। তাহলে এই দুই ইসিয়াল স্পাইনের ডায়ামিটারটা কত? এই ডায়ামিটারটুকু কত? এখানে একটা ইসিয়াল স্পাইন, এখানে একটা ইসিয়াল স্পাইন, তাই না? তাহলে এই ডায়ামিটারটা হলো আমার 11 সেন্টিমিটার থেকে 11.5 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, পেলভিসের উপর ডিপেন্ড করে। তাহলে 11 থেকে 12 ধরো সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি আমার এই ইসিয়াল স্পাইনটা ক্রস করতে হবে। ধরো ব্রিমটা ক্রস করলো, করে ইসিয়াল স্পাইনে গিয়ে আটকে গেল। যদি কারো ইসিয়াল স্পাইন দুটো চাপা থাকে, এই ডায়ামিটারটা যদি কম থাকে, তাহলে ইসিয়াল স্পাইনে গিয়ে কিন্তু আটকে যাবে। পিবিক আর্চ, এখানে তোমার পিবিক আর্চ, এই পিবিক আর্চটা অনেক সময় ন্যারো থাকে। এই পিবিক আর্চের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সাধারণত 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির চেয়ে যদি কম থাকে, তাহলে এইখানে এসে আউটলেটে এসে আটকে। তাহলে এতগুলো পজিশন, এতগুলো ডায়ামিটার তাকে ক্রস করে যদি হেড নামতে পারে, তাহলেই নর্মাল ডেলিভারি পসিবল, আদারওয়াইজ নট। তাহলে এখন দেখো, তাহলে আমার হেডের কিছু ডায়ামিটার আমাকে জানতে হবে। এখানে ট্রান্সভার্স ডায়ামিটার হলো বাই প্যারাইটাল ডায়ামিটার। দুইটা যে প্যারাইটাল বোন আছে, প্যারাইটাল বোন আছে তো হেডে, হ্যাঁ, তাহলে প্যারাইটাল এমিনেন্স আছে। প্যারাইটাল বোনের উপরে প্যারাইটাল এমিনেন্স আছে। এই প্যারাইটাল এমিনেন্স দুইটার ডায়ামিটার হলো 9.5 সেটা হচ্ছে 9. এটা যদি 9.5 সেন্টিমিটার হয়, তাহলে এটা ইজিলি সবগুলো পেলভিসের সবগুলোকে ক্রস করে যাওয়ার কথা, তাই না? যদি পেলভিস কারো এডুকেট হয়, পেলভিস যদি কারো এডুকেট হয়, গাইনিকয়েড পেলভিস হয়, এবং ফিটাসের হেড যদি নর্মাল হয়, যেমন মাইক্রোকেফালি যদি না থাকে, মানে হেড অনেক বড়, মাইক্রোকেফালি বা হাইড্রোকেফালাস, মাইক্রো তো না, ম্যাক্রো, তাই না? মাইক্রো তো ছোট নাকি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে হেড যদি বড় হয়, পেলভিস যদি ছোট হয়, তাহলে পেলভিস যদি এডিকুয়েট হয় কিন্তু হেড যদি বড় হয়, তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি পসিবল নয়। তাহলে এই যে এই প্রপোর্শনটা দুইজনেরই ঠিক থাকতে হবে, মায়ের পেলভিস এবং ফিটাসের হেড, এই দুই পজিশন যদি প্রপোর্শনেট হয়, তাহলেই নর্মাল ডেলিভারি হবে। তাই আমি এখানে বললাম বাই প্যারাটাল ডায়ামিটার হচ্ছে 9.5 সেন্টিমিটার। আবার দেখো, এই যে লঙ্গিটিউডিনাল ডায়ামিটার সেটা হচ্ছে ভার্টেক্সে কি আমি বললাম, সাব অক্সিপুট থেকে ব্রেগমা, অক্সিপুটের নিচে সাব অক্সিপুট থেকে ব্রেগমা, এইটা হলো 9.5 সেন্টিমিটার, এটাও 9.5, ঠিক আছে? তাহলে আমার কেফালিক ভার্টেক্স প্রেজেন্টেশনে এই দুইটা ডায়ামিটার দুটোই 9.5 সেন্টিমিটার, যেটা নর্মাল এডুকেট পেলভিস দিয়ে ইজিলি ক্রস করার কথা। তাহলে এঙ্গেজমেন্টটা কি? একটা ডেলিভারি হইতে হলে এট ফার্স্ট তোমাকে দেখতে হবে যে হেড এঙ্গেজড কিনা। তাহলে হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? when the maximum transverse diameter crosses the pelvic brim, it is called engagement. কি হলো তাহলে? এগুলো কিন্তু তুমি দত্ত বইটা খুলে যদি খালি একটা রিডিং পড়ো,
আমি যে যে পয়েন্টগুলো উল্লেখ করলাম সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, সব দেওয়া আছে। এটা তোমাকে পড়তে হবে, না পড়লে তুমি আমি যে জিনিসগুলো বলছি এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে কোনো নোট দিচ্ছি না। এটা আমি চাচ্ছি যে তোমরা বইটা পড়ো। দত্তটা আছে তো তোমাদের সবার? জি আছে? ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, সবাই দত্তটা কিনে ফেলবা, লেটেস্ট এডিশনটা কিনে ফেলবা। এখানে দেখো সব সুন্দর করে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, সব দেওয়া আছে। তাহলে এটা একটু পড়বা, তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অন্তত এই জিনিসটা তোমাদের জানা উচিত। পরীক্ষা তোমাদের নর্মাল ডেলিভারি অসুবিধা থাকবে, রিটেন কোশ্চেন তো আছে, এখান থেকে অনেক রিটেন কোশ্চেন আসে, এমসিকিউ তো আছে। আচ্ছা, তাহলে তোমার এই ডায়ামিটারটা আমি তোমাদেরকে শুধু ভার্টেক্সটাই পড়াবো, অন্যগুলো তোমাদের সাধারণত আসে না। আসলেও তোমরা যখন ওয়ার্ডে আসবা তখন আমরা ব্রিজ ডেলিভারিটা একটু দেখাবো, আর বাকিগুলো তোমাদের তারপরও রিটেন কোশ্চেন আসে। ভাইবা তো আমরা ধরি না, অস্কিতে থাকে, আর রিটেন কোশ্চেন আসে। এবারে তো দেখলাম রিটেন কোশ্চেন মনে হয় ট্রান্সভার্স প্রেজেন্টেশন কোথায় আসে, এটা কি নর্মাল ডেলিভারি হবে কি না, এই ধরনের একটা কোশ্চেন কি যেন দেখলাম। আচ্ছা, তাহলে এখন তাহলে এঙ্গেজমেন্ট কি বললাম, যে when the maximum transverse diameter, এই ডায়ামিটারটা crosses the pelvic brim মানে ইনলেট, ইনলেটটা যখন ক্রস করে ভিতরে চলে যাবে তখনই আমি তাকে কি বলবো, কি বলবো? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট। বলবো হেড ইজ এঙ্গেজড, হেড ইজ এঙ্গেজড। তাহলে আমি এটা কিভাবে দেখবো? একটা মায়ের এই জায়গায় হাত দিয়ে আমরা দেখি সাধারণত এখানে, এটা যদি এঙ্গেজ হয় তাহলে এখানে ফিক্সড হয়ে যাবে। আমি এটাকে কিন্তু আর মুভ করে উপরে তুলতে পারবো না। এই যে আমি কিন্তু আর উপরে তুলতে পারবো না, এ কিন্তু এখানে ঢুকে গেছে। আমি এখানে যতই তুলতে পারবো, কিন্তু যদি এঙ্গেজ না হয় ইজিলি এ কি করবে, মুভ করবে। এই যে ফ্লোটিং, হেড ইজ ফ্লোটিং। আর হেড যদি What is Mirena? হ্যাঁ What is Mirena? মিরেনা কি? মিরেনা জানি Mirena, M-I-R-E-N-A, Mirena. জানি না, জানি না, ক্লাস করলে শেষ হোক তারপর দেখা যাবে। দিদি ম্যাডাম কি Mirena হচ্ছে লিপোনার্জিস্ট। এখন কথা হচ্ছে ভাই এই জিনিসটা লিপোনার কি তোমরা কি ডেলিভারি পড়বা, মিরেনা পড়বা? হ্যাঁ, ম্যাম সরি, কেউ একজন আনমিউট হয়ে গেছে। না সেটা তো বুঝতে পারলাম, কিন্তু সে তো পড়ছে মিরেনা। আমি তো দেখলাম, শুনলাম যে সে মিরেনা পড়ছে। তা আমি তো নর্মাল ডেলিভারি পড়াচ্ছি, সে মিরেনা পড়ছে। এখন কি কেউ মিরেনা পড়াচ্ছে নাকি মিরেনা আইটেম আছে তোমাদের? ঘটনা কি? মিরেনা তো কন্ট্রাসেপটিভ। শুনো, কেউ যদি শুনতে না চাও বের হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। শুনতে না চাইলে বের হয়ে যাও, কিন্তু এই বেয়াদবিটা করবা না, এই বেয়াদবিটা করবা না। যে আমি পড়াচ্ছি একটা, তুমি আলটিমেটলি তুমি মেনে নাও পারবা না, তুমি নর্মাল ডেলিভারিও পারবে। যে এই কাজটা করছো সে মিরেনাও পারবে না, নর্মাল ডেলিভারিও পারবে, কিছুই পারবে। কারণ মিরেনার সময় সে মিরেনার ক্লাস করে, এখন নর্মাল ডেলিভারি পড়াচ্ছে, নর্মাল ডেলিভারির সময় সে নর্মাল ডেলিভারি ক্লাস করছে না, তাহলে সে কিছুই পারবে। আর তার যদি ক্লাস করতে না হলে সে বের হয়ে যায়, কিন্তু এভাবে যেন ডিস্টার্ব না করে। এটা পড়াইতে কিন্তু অনেক কষ্ট লাগে, বুঝছো? যখন তোমরা টিচার হবা তখন বুঝবা যে পড়াতে কষ্ট আছে কিনা। শুনতে না চাইলে শুনবা না। ক্লাসের মধ্যে একটা বিরক্তির উদ্রেক করো তোমরা, পড়ানোর মুডটাকে নষ্ট করে দাও।
আচ্ছা, তাহলে এঙ্গেজড হলো, হেড এঙ্গেজড হয় প্রাইমারিদের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 2 সপ্তাহ আগেই, আর মাল্টিদের ক্ষেত্রে যখন লেবার পেন শুরু হয় তখন এঙ্গেজড হয়। মাল্টিদের ক্ষেত্রে ডেলিভারির 1 থেকে 2 সপ্তাহ আগেই হেড এঙ্গেজড হয়ে যায়। আমরা আসলে হাত দিয়ে দেখি যে হেড এঙ্গেজড হলো কিনা। যদি এঙ্গেজড হয় তখন আমরা আশা করি যে হ্যাঁ তার পেলভিসও ভালো আছে, হেডও ভালো আছে, যার জন্যই এঙ্গেজমেন্টটা হয়ে গেল, অন্তত ইনলেটটা ভালো আছে, সেজন্য হেড এঙ্গেজ হয়ে গেছে। তারপরে নেক্সট স্টেপ গুলো তখন লেবারে গিয়ে আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে হেড প্রথমে এঙ্গেজড হলো, কোন পজিশনে এঙ্গেজড হলো? লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশনে, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র। descent is a continuous process of delivery, মানে ডিসেন্ট তো হতেই থাকবে, হেড আস্তে 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 করে নিচের দিকে নামতেই থাকবে। যদি হেড নিচের দিকে না নামে তাহলে তো ডেলিভারি হবে না, সেজন্য ডিসেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এর পরে পজিশন স্টেপটা কি? ফ্লেকশন। এখানে কয়েকটা ফেজ আছে, কি কি? ডিসেন্ট বললাম কন্টিনিউয়াস, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, তারপরে হলো হেড যখন বের হয়ে যাবে, হেড বের হয়ে গেল, এক্সটার্নাল এক্সটেনশন, হেড ডেলিভারি বাই এক্সটেনশন, তারপরে এক্সটার্নাল রোটেশন, রেস্টিটিউশন। এই যে এই কতগুলো স্টেপ আছে নর্মাল ডেলিভারি, এই ম্যাম স্টেপ গুলো তোমাদের বলবেন আরেকবার প্লিজ? অবশ্যই আবার বলবো। ম্যাম আর একবার একটু বলবেন? হ্যাঁ, আমি আবার বলছি, শুনো তোমরা। তাহলে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশন হেড এঙ্গেজড হলো, হওয়ার পরে হেড ফ্লেক্সড হইতেই থাকবে, যতই সে নিচের দিকে নামবে পেলভিসের মধ্যে বোনস আছে, মাসল আছে, সফট টিস্যু আছে, এই পেলভিক ফ্লোর এটাকে বলে। তাহলে এখানে সে বাধা পাবে, নামতে থাকবে, বাধা পাবে, যতই বাধা পাবে হেড ফ্লেক্সড হইতে থাকবে, হেডটা ফ্লেকশন হয়ে যাবে, এই যে দেখো হতে থাকবে এবং নিচের দিকে নামতে থাকবে। তারপর এখানে গিয়ে পেলভিক ফ্লোরে গিয়ে আর সে নামতে, ওখানে গিয়ে এত বেশি রেজিস্ট্যান্স পাবে যে সে কি হবে, এইভাবে রোটেশন হয়ে নিচের দিকে ওই জায়গা দিয়ে নামতে পারছে না, একটু 180 সার্কেল রোটেশন হলে সে আরো নামতে পারবে, সেই জন্য সে কি হবে, এখানে বাধাপ্রাপ্ত হয়ে রোটেশন হয়ে গেল, রোটেশন হয়ে কি হলো, ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র হয়ে, এতক্ষণ ছিল কি লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপুটটা ছিল লেফট সাইডে, সিম্ফাইসিস পিবিস থেকে জাস্ট লেফটে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটা ইন্টারনাল রোটেশন হয়ে গেল, ইন্টারনাল রোটেশন হয়ে গিয়ে অক্সিপুট চলে আসলো কোথায়? জাস্ট সিম্ফাইসিস পিবিস এর পিছনে, তার মানে ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে এটা কি হলো, ইন্টারনাল রোটেশন, কারণ এখনো ভিতরেই আছে, পেলভিসের ভিতরেই আছে, সেজন্য এটা ইন্টারনাল রোটেশন। তাহলে ফ্লেকশন গেল, ইন্টারনাল রোটেশন গেল। ইন্টারনাল রোটেশনটা এখানে কিসের হয় দেখো, শুধু হেডের হয়, বডির কিন্তু হয় না, শোল্ডারের হয় না, শুধু হেডটার হয়। শোল্ডারটা কিন্তু এরকম টুইস্টেড হয়ে থাকে, একটু টুইস্টেড হয়ে থাকে, কতটুকু 1/8 টুইস্টেড, এইভাবেই থাকে শোল্ডারটা। তারপর কি হবে, আরো ডিসেন্ট হতে থাকবে, আরো নিচে নামবে, স্পাইনাস ডায়ামিটার ক্রস করে যাবে, এরপরে আউটলেট ক্রস করে যাবে, করে তখন হবে ডেলিভারি অফ দা হেড বাই এক্সটেনশন। এইবারে কিন্তু হেডটা এইরকম করে এক্সটেনশন হয়ে ডেলিভারি হবে হেডের। বোঝা যাচ্ছে? জি ম্যাম। ডেলিভারি অফ দা হেড বাই এক্সটেনশন, ডেলিভারি অফ দা হেড বাই এক্সটেনশন, যেই মাত্র ডেলিভারি হয়ে গেল
সাথে সাথে এ কি হবে, ওই যে ওখানে টুইস্টেড হয়েছিল, শোল্ডারটা টুইস্টেড হয়েছিল, সে কি করবে এই টুইস্টেড অবস্থাটাকে ওভারকাম করার জন্য, যার জন্য সে চট করে আবার সেই লেফট সাইডে ঘুরে যাবে। এইটাকে বলা হয় রেস্টিটিউশন। রেস্টিটিউশন, ঠিক আছে? আচ্ছা, ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন কোন পজিশনে? ওই যে ডিরেক্ট অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশন হলো। ডিরেক্ট অক্সিপিটাল অ্যান্টেরিয়র মানে অক্সিপিটটা ডিরেক্টলি সিম্পাথিস পিভিসের পিছনে ছিল, এই অবস্থাতে হেডটা ডেলিভারি হলো, এক্সটেনশন হয়ে ডেলিভারি হলো। হওয়ার পরে আমি কি বললাম, ইন্টারনাল রোটেশনে রোটেশন হলো কার? শুধুমাত্র হেডের, নট শোল্ডার। বুঝলা? ইন্টারনাল রোটেশন জি ম্যাম। শুধুমাত্র হেডের, নট শোল্ডার। হ্যাঁ, শোল্ডারের কোনো রোটেশন হয়নি। তাহলে যখন ডেলিভারি হয়ে গেল হেডটা, তখনই সে কি চাইবে, এই যে শোল্ডারটা তার কেমন টুইস্টেড অবস্থায় আছে, একটা ডিসকমফোর্ট পজিশনে আছে, তখন সে তাড়াতাড়ি সে আগের পজিশনে ফিরে যেতে চাইবে, এই টুইস্টেড পজিশনটাকে ওভারকাম করতে চাইবে। সেই জন্য সে আবার কি হবে, লেফট সাইডে ঘুরে যাবে। আগে যেমন লেফট অক্সিপিটাল, হ্যাঁ ওই অবস্থায় চলে যাবে, তাহলে হেডের টুইস্টেড পজিশনটা ওভারকাম হয়ে গেল। এইটাকেই বলা হয় রেস্টিটিউশন। আচ্ছা, এরপরে কি হবে, এখন দেখো এইরকম শোল্ডারটা, এখন তো আমার হেড ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয় সাধারণত তিনটা জায়গায়, একটা হচ্ছে হেড, শোল্ডার আর বাটক। এই তিনটা এরিয়া ক্রস করলেই বাকিগুলো কোনো ব্যাপার না, বাকিগুলো এমনি বের দেয়। এই তিনটা জায়গাকে আমাকে মেইনলি, এই তিনটার যে কোনো এক জায়গায়, অনেক সময় শোল্ডার অ্যারেস্ট, হেড ডেলিভারি হয়ে গেছে কিন্তু শোল্ডারে অ্যারেস্ট, তুমি হেড ধরে টানাটানি টানাটানি করছো কিন্তু শোল্ডার কিছুতেই আসছে না। এই অবস্থাতেও অনেককে সিজার করতে পারে যদি শোল্ডার না আসে। সাধারণত ডায়াবেটিক বেবি যদি থাকে, ডায়াবেটিক মায়ের, তাহলে অনেক বড় হয় শোল্ডারটা। বিগ বেবি যদি থাকে তাহলে শোল্ডার ডেলিভারি হয় না। তাহলে শোল্ডার ডেলিভারির কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে করা যায়। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে করা যায়, কিন্তু সেই টেকনিকগুলো যখন ফেল, তখন তো আমাকে সিজার করতেই। তাহলে সেই জন্য এই এখন আমার হেড ডেলিভারি হয়ে গেল, এখন আমাকে শোল্ডারটাকে ডেলিভারি ম্যাম এই করাতে হবে। অবস্থায় যদি থাকে যে আর ডেলিভারি হচ্ছে না শোল্ডার, তখন কি আমরা সিজারিয়ান সেকশন করতে পারবো? হ্যাঁ, এখন যদি না হয়, তোমার শোল্ডার ডেলিভারির কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি, করার পরেও যদি না হয় তখন তো আমাকে সিজার করতেই হবে। হেড বাধ্য হয়ে। ডেলিভারি অবস্থায় কিভাবে সিজার হয়? কেন, সিজারের যা নিয়ম তাই। আমি যে এখানে লোয়ার সেগমেন্টে ইনসিশন দিয়ে, তখন আমরা সাধারণত কি করি, পা ধরে টান। হেড তো আমি আর পাচ্ছি না, এঙ্গেজড হয়ে যাওয়ার পর না? হেড তো বাইরে চলে গেছে, হেড তো হ্যাঁ। বাইরে চলে গেছে, তখন আমি পাটা ধরে টান দিয়ে আবার সেটাকে দেখছি। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। অথবা কেউ নিচ থেকে, অথবা কেউ পারভাজানালি, কেউ যদি নিচে থেকে এইভাবে ঠেলা দেয়, ঠেলা দিলে তখন আস্তে করে হেডটা চলে আসে। পারভাজানালি যদি কেউ নিচে থেকে ঠেলা দেয়, হ্যাঁ, টিভি করে। বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ ফিটাস তো তোমার এখানে যদি নেকে, তার রেসপিরেশন যদি অ্যারেস্ট হয়ে যায়, নেক যদি হ্যাঙ্গিং পজিশনে চলে যায়, তাহলে তোমার ওই গলায় ফাঁস লেগেই তো বাচ্চা মারা যাবে, তাই না? আর যদি হেড, হ্যাঁ, হেড যদি কম্প্রেসড না হয়, যদি নেক কিছুটা স্পেস পায়, তাহলে হয়তো 1-2 ঘন্টা থাকতেও পারে। 2-1 ঘন্টার মধ্যে নিয়ে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এই ফিটাস গুলো ডেড হয়।
কারণ ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যায়। ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে গেলে তো তোমার সাধারণত বেবি ডেড, কিন্তু বেবি ডেড থাকলেও তোমাকে এখানে সিজার, আর তুমি কিভাবে বের করবে, তাই না? এখন অনেক সময় বেবি ডেড থাকলে আমরা, হ্যাঁ অনেক সময় আমরা বেবি ডেড থাকলে ওয়েট করি যে তোমার যখন পচে যাবে, পচে গেলে অটোমেটিক্যালি ডায়ামিটারটা কমে যাবে, কমে গেলে তখন বের হয়ে আসে। এটা হচ্ছে তার ম্যাটারনাল পেলভিসটা আমরা মানে দেখি যে ঠিক আছে কিনা, বের হতে পারবে কিনা, এই সব কিছু বিবেচনা করে তখন হয় সিজার করি, না হলে যদি ওয়েট করতে চাই তাহলে ওয়েট করি। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভিভিএফ হওয়ার চান্স বেশি। অবস্ট্রাক্টেড হয়ে গেলে তখন ভিভিএফ হয়। অবস্ট্রাক্টেড হলে এখানে কি হবে, তোমার এখানে হেড বের হতে পারছে না, এখানে ব্লাডার, হেডের উপরে ব্লাডার, এই পাশে তোমার সিম্পাইসিস পিউবিসের বোনস, এই বোনস আর এদিকে হেডের বোনস, এই বোনস, দুই বোনসের মাঝখানে ব্লাডার কি হবে, স্যান্ডউইচ হয়ে যাবে, এবং তখন ব্লাডার এখানে প্রেস খেয়ে যদি অনেকক্ষণ থাকে তখন ওই ব্লাডার টিস্যু নেক্রোস্ট হয়ে যায়, স্লাফ আউট হয়, হয়ে ভিভিএফ, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বের করার চেষ্টা করা হয় মানে নরমালি, হ্যাঁ যদি শোল্ডার আটকে যায় তাহলে হচ্ছে কিভাবে বের করে? এটা শোল্ডার ডেলিভারিতে পড়বে আবার। আচ্ছা, এখন নর্মাল ডেলিভারি স্টেপ গুলো আগে মনে রাখুন। আমরা সাধারণত এই যে এই ডায়ামিটার গুলো মায়ের পজিশন কিছুটা চেঞ্জ করি, হ্যাঁ মায়ের পজিশন, মা তো সাধারণত ডরসাল পজিশনে নর্মাল ডেলিভারি করে, তাই না? ডরসাল পজিশন তো দেখো, এই যে পা দুটো তুলে দিয়ে, লিথোটমি পজিশন। হ্যাঁ হ্যাঁ, এই পজিশনে নর্মাল ডেলিভারি করে, অথবা বসেও কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারে, ফ্লোরে বসেও, হাঁটু গেড়ে বসে, স্কোয়াটিং পজিশন বলে এটা, সেটাকেও কিন্তু নর্মাল, সেটাতেও নর্মাল ডেলিভারি করা যায়, অথবা লেফট ল্যাটারাল পজিশনেও করানো যায় নর্মাল ডেলিভারি। মা যেটাতে কমফোর্ট ফিল করবে সেটাতেই নর্মাল ডেলিভারি করানো যায়। তাহলে আর শোল্ডার যদি অ্যারেস্ট হয়ে যায় তখন আমাদের কিছু পজিশন, মায়ের কিছু পজিশন চেঞ্জ করলে হয় কি, পেলভিসের ডায়ামিটার গুলো একটু বাড়ে, ধরো 0.5 বাড়লেও কিন্তু কোনো মতে যদি শোল্ডারটা পাস করতে পারে তাহলে তো হয়ে যাবে। তাহলে আমরা ওই পা দুটোকে অনেক সময় তুলে দেই, ফান্ডাসে কিছু প্রেসার দেই, এই সমস্ত কিছু টেকনিক আছে, করে এই ডায়ামিটারটাকে একটু বাড়ানোর চেষ্টা করি, করলে অনেক সময় ডেলিভারি হয়ে যায়। অথবা এপিসিওটমি দেওয়া যায়, এপিসিওটমি তো জানো, এপিসিওটমি কি? পেরিনিয়ামকে একটু ইনসিশন দেওয়া, পেরিনিয়ামে। ম্যাম নর্মাল এইডস গুলো। পেরিনিয়ামে planned surgical incision in the perineum. হ্যাঁ, প্ল্যান্ড সার্জিক্যাল পেরিনিয়াম যদি টাইপ থাকে এপিসিওটমি দিলেও ওই যে এই সমস্ত কিছু টেকনিক অ্যাপ্লাই করলে অনেক সময় বের জানা তোমার দরকার নাই। আর নর্মাল ডেলিভারি হয়, আমি তার স্টেপ গুলো এখন জানবো আগে, ঠিক আছে? তারপর আমরা যাবো অ্যাবনর্মাল, আগে নর্মাল গুলো জানি আমি। তাহলে কি কি বললাম আমি, এখন বলো দেখি। হেড এঙ্গেজড ইন লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশন, দেন ফ্লেকশন হবে, কন্টিনিউয়াসলি ডিসেন্ট হতে থাকবে, ইন্টারনাল রোটেশন হবে। কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট স্টেপ হলো ফ্লেকশন অফ দ্য হেড, flexion of the head, then internal rotation of the head, then delivery of the head by extension, then restitution। তাহলে রেস্টিটিউশনে এখন দেখো শোল্ডারটা কি আছে, বাই ট্রকেন্টারিক ডায়ামিটার, শোল্ডারটা হলো অবলিক ডায়ামিটারে আছে, তাই না? অবলিক ডায়ামিটারে আছে। শোল্ডার যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে না আসে তাহলে শোল্ডার কিন্তু ডেলিভারি হবে না। তাহলে এখানে রেস্টিটিউশন হয়ে লেফট পজিশনে আসলো,
এখানে আরেকবার রোটেশন হইতে হবে, সেটা হলো এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন হয়ে দেখো হেড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে আসছে শোল্ডার, দেখছো শোল্ডারটা এখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। মানে ম্যাম এখানে ভার্টেক্স এর যে পজিশনটা ওটা হচ্ছে ওই যে লেফট অক্সিপিটাল মানে ট্রান্সভার্সের দিকে চলে যাবে। লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র ছিল, হ্যাঁ লেফট হুম। অক্সিপিটাল অ্যান্টেরিয়র ছিল, থেকে ট্রান্সভার্স চলে যাবে। এই যে লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র তোমার এখন বাইরে দেখো, হেড তো ডেলিভারি হয়ে গেছে, জি ম্যাম। হেড ডেলিভারি হয়ে গেছে, হয়ে গেলে কি হলো অক্সিপুটটা আবার তুমি লেফটে নিয়ে আসো। শুরুতে এঙ্গেজমেন্ট ছিল লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়রে, হেডটাকে বাইরেও তুমি সেই পজিশনে নিয়ে আসো, নিয়ে আসলে পরে দেখো শোল্ডারটা কি পজিশনে আছে, অবলিক, জি ম্যাম। শোল্ডারটা অবলিক হয়ে আছে। এখন এ যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। বাইরে আরেকবার যদি এক্সটার্নাল রোটেশন হয় তাহলে দেখো শোল্ডারটা চলে আসলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, লেফট অবলিক থেকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র না? লেফট অবলিক থেকে হ্যাঁ। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রে। জি ম্যাম। সেই ক্ষেত্রে কি হবে, এখন তোমার ডায়ামিটারটা বেশি পেল, আউটলেটের ডায়ামিটার এখন কত, আউটলেটের ডায়ামিটার আমি কত বললাম, 12 অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার 13 সেন্টিমিটার, আউটলেটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার 13 সেন্টিমিটার, তাহলে এটা অনেক বড়। আবার দেখো কক্সিস অনেক সময় মুভ করে একটু, তাই না, কক্সিসটা কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারির সময় একটু মুভ করে, জয়েন্ট গুলো লুজ থাকে। যখন একটা মা প্রেগনেন্ট হয় তখন কিন্তু জয়েন্ট গুলো লুজ হয়ে যায়, কোন হরমোনের জন্য, রিল্যাক্সিনের জন্য জয়েন্ট গুলো লুজ হয়ে যায়, তখন কক্সিসটা কিন্তু মোবাইল, সেজন্য স্যাক্রামের নিচে যে ছোট্ট কক্সিসটা সেটা কিন্তু যখন যদি দরকার হয় কিছুটা পিছনের দিকে সরে গিয়ে ও কিন্তু ডায়ামিটারটাকে আরো একটু বাড়ায়, তাহলে এটা শোল্ডারটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি অফ দ্য শোল্ডার অ্যান্ড বডি বাই ল্যাটারাল ফ্লেকশন হয়ে আমার শোল্ডারটা ডেলিভারি হয়ে গেল। শোল্ডার যদি ডেলিভারি হয়ে যায় বাটক ইউজুয়ালি হয়ে যায়, বাটক এবং রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ফিটটা ডেলিভারি হয়ে যায়, ঠিক আছে। ম্যাম হচ্ছে হেড ডেলিভারি হওয়ার পর শোল্ডার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তো শোল্ডারটা পেলভিক ইনলেটই থাকে না? অবশ্যই তাহলে ইনলেট তাহলে যে 11 ক্যাভিটির সেন্টিমিটার। মধ্যে থাকবে, ইনলেট না ক্যাভিটির মধ্যে চলে আসে, ও জি ম্যাম। ক্যাভিটিতে চলে আসে, তাই না, যতই ডিসেন্ট হইতে থাকে ততই আস্তে আস্তে নিচের দিকে চলতে আসবে। দেখো হাত ধোয়ার বেসিন আছে, সেই বেসিনের মতো তুমি বেসিনের যেখানেই পানিটা পড়ুক সেই যেখানে পাইপটা আছে সেই ফুটার মধ্যে চলে যাবে, সেই জন্য হেড যেখানেই থাকুক নামতে নামতে রেজিস্ট্যান্স পেতে পেতে বাধা পেতে পেতে সে কিন্তু আলটিমেটলি ওর জায়গাতেই রোটেশন হোক আর যাই হোক হয়ে কিন্তু সে ওই ক্যাভিটি দিয়েই ওপেনিং দিয়েই অস দিয়েই বের হয়ে যায়, ওই অসের কাছে কিন্তু ও যাবে, সে রোটেশন হোক আর যাই হোক সে আলটিমেটলি ঘুরে ঘুরে ওখানেই যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। সেজন্য পেলভিস হলো জাস্ট লাইক এ বেসিন। তাহলে আমি আরেকবার বলি, দেখো head is engaged when maximum transverse diameter crosses the pelvic rim, engaged in left occipital diameter anterior position, then descent is a continuous process, then flexion of the head, and then internal rotation of the occiput or internal rotation of the head, and then delivery of the head by extension, then restitution। তুমি এইভাবে পজিশন গুলা বলতে থাকবা, ভাই ভাই যদি জিজ্ঞেস করে তোমাকে এইভাবে বলতে হবে। এখন আমি এর ফাঁকে ফাঁকে ছোট ছোট করে জিজ্ঞেস করি, হোয়াট ইজ রেস্টিটিউশন, হোয়াট ইজ ইন্টারনাল রোটেশন,
হ্যাঁ, তখন তোমাকে সেগুলো বলতে হবে। তারপরে রেস্টিটিউশন হলো, তারপরে এক্সটার্নাল রোটেশন হলো, and then delivery of the trunk by lateral flexion। ঠিক আছে, এই হলো তোমার নর্মাল ডেলিভারির স্টেপ এগুলো। আর এখন এখানে আর কি সময় আছে? কয়টা বাজে? একটা 57 বাজে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু বলি যে এখানে তাহলে এখন একটা তোমাদেরকে আমি বলছি এঙ্গেজমেন্ট। আমি এঙ্গেজমেন্টটা কিভাবে দেখবো? পার অ্যাবডোমিনালি দেখবো যে হেড ইজ এঙ্গেজড অর নট। আমি পার অ্যাবডোমিনালি, পার অ্যাবডোমিনালি কিভাবে দেখা যায়? দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে রুল অফ ফিফথ আছে, রুল অফ ফিফথ। যেমন দেখো, পাঁচটা আঙ্গুল আমি মায়ের আমি এখন তো আমার হাত দিয়ে আমি বসাতে পারছি না, যদি এইভাবে থাকে তাহলে আমি বসাতে পারবো। তোমার আলনার বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গারটা সিম্ফাইসিস পিবিস এর উপরে হবে। আলনার বর্ডার অফ দ্য বইয়ের ছবি দেখবা, ছবি দেখলেই দেখতে পাবা। আলনার বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গারটা জাস্ট সিম্ফাইসিস পিবিস এর উপরে থাকবে, মানে এই পাঁচটা আঙ্গুল এইভাবে থাকবে। হ্যাঁ, যদি আমি পার অ্যাবডোমিনের পাঁচটা আঙ্গুলি হেডের উপরে বসাতে পারি তাহলে হেড ইজ নট এনগেজ। তারপরে দেখো, হেড যদি আরেকটু নেমে যায় তখন আমার হেডের উপরে চারটা আঙ্গুল, আরো নেমে গেল তখন 3 আঙ্গুল, আরো নেমে গেল তখন 2 আঙ্গুল, ডুবে গেল 1 আঙ্গুলও নাই। তার মানে কি? হেড এনগেজড। তাহলে এই নাম্বার অফ ফিফথ দিয়ে আমি হেড ইজ এনগেজড অর নট এটা আমি বলতে পারবো। ম্যাম যখন আর কোনো আঙ্গুল থাকবে না তখন হেডটা এঙ্গেজড হবে। হেড এনগেজ, হ্যাঁ তখন হেড এনগেজ। তার মানে তখন ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটারটা ক্রস করে গেছে ভিতরে, পেলভিক ব্রিম ক্রস করে গেছে। ঠিক আছে, তাহলে মানে যখন আমি একটা আঙ্গুল পাবো না তখন এঙ্গেজ মানে সেটা হচ্ছে একদম ডিপলি এঙ্গেজড। আর যদি 2 আঙ্গুল পাই তো হেড এঙ্গেজড এটা বলতে পারি, কারণ তখন ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার চলে গেছে, অল্প কিছু বাকি। তাহলে 2 আঙ্গুল পেলেই আমি হেড এঙ্গেজ বলতে পারবো, কিন্তু যখন পুরোটাই চলে যাবে তখন আমি বলবো হেড ইজ ডিপলি এঙ্গেজড। আচ্ছা, এরপরে সেশনটা কিভাবে আমরা দেখবো? যে যদি হেড ইসিয়াল স্পাইন যে আছে, ইসিয়াল স্পাইনের লেভেলে থাকে তাহলে স্টেশন ইজ 0। হেড যদি ইসিয়াল স্পাইনের লেভেলে থাকে তাহলে স্টেশন ইজ 0। আর ম্যাম এটা কিভাবে বোঝা যায়? এটা আমি বুঝবো পার ভ্যাজানে, আমি পিভি করে বুঝতে পারবো। করে আমি হাত দিয়ে দেখবো যে ইসিয়াল স্পাইনের লেভেলে, তাহলে স্টেশন কি? স্টেশন হলো 0। যদি তার চেয়ে 1 আঙ্গুল উপরে থাকে তাহলে +1, তার চেয়ে 2 আঙ্গুল উপরে থাকলে +2, তার চেয়ে 3 আঙ্গুল উপরে থাকলে +3। স্টেশন কি? +3। আচ্ছা, আর যদি ইসিয়াল স্পাইন থেকে নিচের দিকে নামতে থাকে -1, -2, -3। ম্যাম এই আঙ্গুলগুলোর মাপটা কিভাবে বুঝবো, মানে কিভাবে এটা বুঝবো? এই যে তুমি এটা করতে হবে পার অ্যাবডোমিনাল আঙ্গুল দিয়ে। যদি এই যে যেটা স্টেশন, এটা তোমাকে আইডিয়া করতে হবে। 1 আঙ্গুল সমান 1.6 সেন্টিমিটার, 1 আঙ্গুল সমান 1.6 সেন্টিমিটার। কোথায়? যখন আমি পিভি করে, তাই না? এটা সবার আঙ্গুল একই রকম হবে না, কারো মোটা কারো চিকন, সেটা হবে সেই অনুযায়ী তোমার 2-1 পয়েন্ট কিছু মানে এদিক সেদিক হবে, সেটা আলাদা কথা। কিন্তু 1 আঙ্গুল সমান আমরা সাধারণত যে 1.6 সেন্টিমিটার। যখন আমি পিভি করবো, পিভি করে যখন আমি অসটা দেখবো, আমরা কত ফুল ডায়ালেট সমান কত সেন্টিমিটার?
10 সেন্ট 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার আমি কিভাবে বুঝবো? যখন পুরো হাতটাই ঢুকে যাবে তখন নাকি? তাহলে পুরো হাত না 5 দুগুণে 10, 5 আঙ্গুল সমান 5 দুগুণে 10। তো যদি সেক্ষেত্রে 2 সেন্টিমিটার করে হয়, কিন্তু তাহলে পুরো হাত ঢুকে যাবে এবং আরো স্পেস থাকবে, তখন আমি তাই না? আমি মেপে মেপে কত সেন্টিমিটার ডায়ালেট আন্দাজ করে বলতে পারবো এই আঙুলের হিসাবে। সেই রকম তুমি যখন স্পাইনের লেভেল থাকবে, আমি আরেকটু উপরে পেলে আমার কাছে তুমি এটা পিভি করতে করতেই বুঝে যাবা যে এটা 1 আঙ্গুল উপরে না 2 আঙ্গুল উপরে না 3 আঙ্গুল। ঠিক আছে? এভাবে পিভি করতে করতেই বোঝা যাবে। তাহলে আমার এই ইয়ে দেখেই আমি আইডিয়া করে বলতে পারবো যেটা প্লাস না মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এটা এখন বইয়ে একটু দেখে নিও, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা এই স্টেশন দেখে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল ডেলিভারি হবে কিনা। আমরা বললাম নর্মাল ডেলিভারি সাধারণত 12 আওয়ার্স, তাই না? 12 আওয়ার্স। এর মধ্যে অ্যাক্টিভ ফেজ আছে, ল্যাটেন্ট ফেজ আছে। অ্যাক্টিভ ফেজ কতক্ষণ, কত সেন্টিমিটার পর্যন্ত ল্যাটেন্ট ফেজ? ল্যাটেন্ট ফেজ কত সেন্টিমিটার পর্যন্ত বললাম? এর আগের ক্লাসে বলেছিলাম 4 সেন্টিমিটার ম্যাডাম। 4 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার কেও বলা হচ্ছে, তবে এখনো বইয়ে ওইভাবে মনে হয় আসে নাই। যাই হোক, 4 বললেও চলবে, 5 বললেও চলবে। সেজন্য এই পর্যন্ত। তারপরে শুরু হয়ে যায় অ্যাক্টিভ ফেজ। তাহলে এই পুরো এটা আমাদের 12 আওয়ার্স আমরা বলি। এই 12 আওয়ার্স এর মধ্যে আমরা পার ভ্যাজানাল এক্সামিনেশন করে করে দেখবো যে হেড কতটুকু নিচে নামছে, স্টেশন কত, সার্ভাইকাল ডাইলেটেশন কত। তাহলে আমরা ফার্স্ট স্টেজে কি দেখবো? দেখবো যে সার্ভিক্স ইফেস্ট কিনা, এট ফার্স্ট ইফেস্ট কিনা। আমি কি বলেছিলাম যে প্রাইমিদের ক্ষেত্রে আগে ইফেস্ট হয়, পরে ডাইলেটেশন হয় ইউজুয়ালি, কিন্তু মাল্টিদের ক্ষেত্রে ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন ইজ সাইমালটেনিয়াস। বুঝতে পারছো? একসাথে ইফেসমেন্ট এবং ডাইলেটেশন একসাথে মাল্টিদের ক্ষেত্রে। প্রাইমেটের ক্ষেত্রে দেখা যায় আগে ইফেস্ট হবে, তারপর মুখ খোলা শুরু হবে ডাইলেটেশন। তাহলে আমি ফার্স্ট স্টেজ অফ লেবারে ইফেসমেন্ট পাবো, ডাইলেটেশন পাবো, তারপরে আমি কি পাবো? শো পাবো, তারপরে ব্যাগ অফ মেমব্রেন পাবো। এরপরে আমি দেখবো যে স্টেশন কত। এই সব জিনিসগুলো আমি দেখে কি করব? একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব। একটা গ্রাফের মধ্যে আমি এগুলো প্লট করব। করলে আমি গ্রাফটা দেখলেই বুঝতে পারবো যে এটা নর্মাল ডেলিভারির দিকে যাচ্ছে নাকি অবস্ট্রাকটেড লেবারের দিকে চলে যাচ্ছে। এই গ্রাফটার কার্ভ সাধারণত নিচের দিকে চলে আসে, কিন্তু নিচের দিকে ব্যাপারটা বুঝি নাই ম্যাম, আরেকবার একটু বলুন। এই গ্রাফটার নাম হলো পার্টোগ্রাফ। তোমরা হয়তো পার্টোগ্রাফ ম্যাম এটা পার্টোগ্রাফটা তোমাদেরকে এটা তো জানতেই হবে পার্টোগ্রাফ কিভাবে করতে হয়। এটা যখন তোমাদেরকে পার্টোগ্রাফ করানো হবে তখন এই পার্টোগ্রাফটা আমরা সাধারণত একটা গ্রাফ পেপার এখানে এই যে এই সবগুলো তোমাকে পয়েন্ট করতে হবে। পয়েন্ট করে করে এটা একটা কার্ভের মতো হবে। কত সেন্টিমিটার ডাইলেটেশন, শো আছে কিনা, শোটা থাকলে আপনার মেকোনিয়াম স্টেইনড নাকি ব্লাড স্টেইনড, তারপরে কন্ট্রাকশনটা কতটুকু হচ্ছে, 1 মিনিটে বা 10 মিনিটে কয়টা কন্ট্রাকশনটা কত সেকেন্ড স্টে করছে, 30 সেকেন্ড, 40, সবগুলোই এই প্লটের মধ্যে তুমি সবগুলো ফিল আপ করবা। করলে তোমার এক নজরে তুমি গ্রাফটা দেখে বলতে পারবা যে এই কার্ভটা আমার সুন্দর করে নিচের দিকে নেমে আসছে, তার মানে এটা নর্মাল ডেলিভারি হবে।
এবং আমি বলতে পারবো যে এত ঘন্টার মধ্যে সাধারণত নর্মাল ডেলিভারি হয়ে যাবে, এটা যেরকম প্লটটা আগাচ্ছে। কিন্তু তারপরে তুমি আবার দেখলা যে এতক্ষণ পর্যন্ত সুন্দরই ছিল, ভালোই ছিল, এরপরে আর প্রোগ্রেস হচ্ছে না। আবার আমার পিভি পারভাজানাল এক্সামিনেশন করার নিয়ম হলো 4 ঘন্টা পর পর। একটা পেশেন্ট যখন লেবারে যাবে আমি 4 ঘন্টা পর পর পিভি করে করে দেখবো যে এই প্রোগ্রেস হচ্ছে কিনা, নিচের দিকে নামছে কিনা, ডায়ালেট হচ্ছে কিনা, মেকোনিয়ামটা লাইকারটা কেমন, অ্যামনিওটিক ফ্লুইডটা কেমন, এটা কি ব্লাড আছে নাকি মেকোনিয়াম আছে। মেকোনিয়াম মানে স্টুল, বাচ্চার স্টুল যদি মেকোনিয়ামে এই লাইকারের সাথে মিক্সড হয়ে যায়, তার মানে বাচ্চা খারাপ আছে, বাচ্চা ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাচ্ছে। আবার আমি ফিটাল হার্টটা দেখবো, ফিটাল হার্ট তো আমি মনিটর করবো যে কত ফিটাল হার্ট, নর্মাল ফিটাল হার্ট কত, হার্ট রেট কত জানা আছে কত? 40 120 to 180. 110 to 160, 110 to 160 beats per minute, এটা হলো নর্মাল হার্ট রেট। এই এর বেশি হলেও ট্যাকিকার্ডিয়া, এর কম হলেও, এর বেশি হলেও ফিটাল ডিস্ট্রেস, এর কম হলেও ফিটাল ডিস্ট্রেস। সাধারণত প্রথমে ট্যাকিকার্ডিয়া হয়, তারপর আস্তে আস্তে ব্র্যাডিকার্ডিয়া। যখন ট্যাকিকার্ডিয়া হয় এই অবস্থাতেও যদি তুমি বাচ্চাকে বের করতে পারো তাহলেও বাচ্চা কিন্তু সার্ভাইভ করে। কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেলে তখন কিন্তু বাচ্চা বুঝতে হবে যে বেশ খারাপ বাচ্চা, এই বাচ্চা বের করে বাঁচাতে পারবো কিনা সন্দেহ আছে। সেজন্য আমাকে ফিটাল হার্ট রেট তো আমি অবশ্যই মনিটর করবো। এই হার্ট রেটটাও তোমার পার্টোগ্রাফের মধ্যে প্লট, এটা তোমাদেরকে দেওয়া হবে, প্রত্যেককেই পার্টোগ্রাফ দেওয়া হবে এবং তোমাদেরকে পেশেন্ট দেওয়া হবে, তোমরা এটা প্লট করবা। এটা পরীক্ষায় একটা থাকবেই, মাস্ট। হসপিটালে থাকবে, তোমাকে একটা সিনারিও দেওয়া হবে, পার্টোগ্রাফ দেওয়া হবে, তো এক একজনের এক একটা সিনারিও, এইটা দেখে দেখে তোমাকে এটা ফিল আপ, এটা হসপিটালে মাস্ট, এটা একটা মানে সবাই জানে যে হসপিটালে একটা থাকবে পার্টোগ্রাফ। আচ্ছা, তাহলে এটা তোমাদেরকে শিখতে হবে। তাহলে এই যে পার্টোগ্রাফটা কি, it is a graphical presentation of events of various stages of labor, ঠিক আছে? এটা হচ্ছে পার্টোগ্রাফ। তাহলে আমরা তাহলে এইভাবে পার্টোগ্রাফটা ফিল আপ করবো। আর এইগুলো হলো সব আমার ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ আমার তাহলে হয়ে গেল। এর পরের দিন আমরা নেক্সট ক্লাসে পড়বো থার্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ এই যে বেবি ডেলিভারি হয়ে গেল। ফার্স্ট স্টেজ কতটুকু পর্যন্ত ফার্স্ট স্টেজ, কতক্ষণ পর্যন্ত ফার্স্ট স্টেজ? হ্যাঁ বলো, ফার্স্ট স্টেজ কাকে বলে বলো? ফার্স্ট স্টেজ কাকে বলে? ম্যাডাম onset of through labor pain থেকে full dilation of the cervix পর্যন্ত। হ্যাঁ, সেটা হলো ফার্স্ট স্টেজ। তারপর সেকেন্ড স্টেজ ফুল Full ডাইলেটেশন অফ dilation of cervix থেকে আপনার ফিট আছে ডেলিভারি পর্যন্ত। আপ টু ডেলিভারি অফ দ্য ফিটাস। তাহলে আমার তো ফিটাস ডেলিভারি হয়ে গেছে, তাহলে সেকেন্ড স্টেজ শেষ। এখন থার্ড স্টেজ, তাহলে আমরা নেক্সট ক্লাসে থার্ড স্টেজ করবো, ঠিক আছে? থার্ড স্টেজটা কি? ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, তাই না? এটা হচ্ছে থার্ড স্টেজ। তাহলে আমরা নেক্সট ক্লাসে থার্ড স্টেজ করবো। আর এখানে আমরা মোটামুটি এগুলো জানলাম। এখানে তোমাদেরকে আমি একটা কথা বলা হয়নি, দুই একটা কথা একটু বাদ পড়ে যাচ্ছে, সেগুলো হলো যে পুরা থ্রু আউট দ্য প্রেগনেন্সি ইউটেরাসে একটা হালকা কন্ট্রাকশন হতে থাকে, যেটাকে ব্র্যাক্সটন হিকস কন্ট্রাকশন বলে। থ্রু আউট দ্য প্রেগনেন্সি আমার একটু ব্যথাটা বেশিক্ষণ থাকে না, হয়তো 1 মিনিট থাকলো, তারপরে আবার চলে যায়। এটা কিন্তু ভালো, এই কন্ট্রাকশনটা একটা থ্রু আউট দ্য প্রেগনেন্সি থাকবে। এটা মাকে তোমাকে অ্যাসিওর করতে হবে যে হালকা একটু ব্যথা থাকতে পারে, ভয়। যদি বেশি থাকে সেই ক্ষেত্রে তখন আমরা পেইন থেরাপি। আর এই ব্র্যাক্সটন হিকস কন্ট্রাকশনটাই কিন্তু আলটিমেটলি লেবার পেইন। বেশি শুরু হয় তখন সেটাই লেবার পেইন।
মাঝে মাঝে এটাই ফলস পেইন, তারপরে অ্যানালজেসিক দিয়ে রিলিফ হয়ে যায়, তাই না? ফলস পেইন আর ট্রু লেবার পেইনের মধ্যে ডিফারেন্স তোমাদের পড়িয়েছি আমি। ট্রু লেবার পেইন অ্যানালজেসিক দিয়ে রিলিফ হবে না, অ্যানালজেসিক বা সিডেটিভ দিয়ে রিলিফ হবে না ট্রু লেবার পেইন। আচ্ছা, তাহলে এটা হলো ব্র্যাক্সটনিক কন্ট্রাকশন। আর এই যে থ্রু আউট দ্য ডেলিভারি, যখন ডেলিভারির কন্ট্রাকশন শুরু হবে, ব্যথা শুরু হবে, তখন একটা বিয়ারিং ডাউন এফেক্ট থাকে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ, লেট সেকেন্ড স্টেজে। যখন ফুল ডাইলেট হয়ে গেল, বেবির হেড ডেলিভারি হবে, ওই সময়ে হয় মায়ের বিয়ারিং ডাউন এফেক্ট হয়। এটা হচ্ছে এডিশনাল একটা ফোর্স মায়ের ফর এক্সপালশন অফ দ্য ফিটাস, এডিশনাল ফোর্স মা পুশ করতে থাকে, সেটা হচ্ছে তোমার বিয়ারিং ডাউন এফেক্ট, এটাকে বলা হয় বিয়ারিং ডাউন এফেক্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হলো যে যখন হেডটা ডেলিভারি হলো, হেডটা যখন নিচের দিকে চলে আসলো, এক্সটেনশন হয়ে যখন হেডটা ডেলিভারি হবে, তখন এটাকে বলা হয় ক্রাউনিং। ক্রাউনিংটা কি তাহলে? ক্রাউনিং হচ্ছে যখন ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য হেড ইজ delivered without any recession of the head, even the contraction is over. যখন কন্ট্রাকশন হয় তখন হেড নিচের দিকে নামে, আবার কন্ট্রাকশন যখন চলে যায় তখন হেডটা আবার একটু ভিতরে ঢুকে যায়, যখন আবার কন্ট্রাকশন হয় তখন আবার নামে, আবার একটু ভিতরের দিকে চলে যায়, তখন কন্ট্রাকশনটা চলে যায়। কন্ট্রাকশন তো কি হয় তোমাদেরকে আমি কি বললাম যে শেষের দিকে গিয়ে 1 মিনিট 2 মিনিট পর পর হয়, তাহলে একবার কন্ট্রাকশন একটা তাই না? কিন্তু এই যে যখন রিল্যাক্সেশন হয় তখনও কিন্তু হেড আর ভিতরের দিকে যাবে না, তার মানে এখন আমার হেড একদম ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য হেড ইজ ডেলিভার্ড। এই অবস্থাটাকে বলা হয় ক্রাউনিং। ক্রাউনিং এবং এই সময় তোমার সাধারণত ক্লোজ থাকে, কিন্তু ডেলিভারি যখন ফুল ডাইলেট হয়ে যাবে, হেড ডেলিভারি হবে, তখন অ্যানাসও প্রায় 2 to 3 সেন্টিমিটার ডাইলেটেড হয়ে যায়, তখন অনেক সময় স্টুলও বের হয়ে আসে যখন ফুল ডাইলেট হয়ে যাবে। এইগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এখন ফুল ডাইলেট, এখন ডেলিভারিটা হবে, তখন তুমি রেডি হয়ে যাবা যে এখন আমাকে ডেলিভারিটা করা যাবে। কিন্তু ম্যাম যখন হচ্ছে বেবিটা নিচের দিকে আসবে, অ্যানাসের উপর তো প্রেসারাইজ হবে, তো অ্যানাসটা তো আরো বন্ধ হয়ে থাকার কথা, ডাইলেট না কেন হবে? না, ও তো অরিফিসের উপর প্রেস করতেছে না, প্রেস করছে তোমার অ্যানাল ক্যানালের উপরে। অ্যানাল অরিফিসের উপরে তো প্রেসারটা পড়বে না, অ্যানাল ক্যানালের উপরে প্রেসার পড়বে, তখন স্টুল যেটা থাকবে সেটাও বের হয়ে আসার চেষ্টা করবে, কাজে অ্যানাল অরিফিস তো ডাইলেটেড হবে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, এই তাহলে এটাকে বলা হয় ক্রাউনিং। অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ক্রাউনিং, ঠিক আছে? তাহলে এই যে আমি যে পয়েন্ট গুলো বললাম, আমি কিন্তু কি কি জিজ্ঞেস করে কি করে আমি সবই বলে দিলাম, এই পয়েন্ট গুলো তোমরা পয়েন্ট আউট করে রাখো, এইগুলো তোমরা পড়বা, তাহলে আমার মনে হয় মোটামুটি নর্মাল লেভেল থেকে এই এই স্টেপ গুলো দেখাতে পারলেই হয়ে যাবে, এখান থেকে টুকটাক কোশ্চেন জিজ্ঞেস করা হবে, এই আমি যতটুকু বললাম। আচ্ছা, তাহলে আজকের মতো এতটুকুই থাক, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করবা, যদি বুঝতে না পারো এখানে নেক্সট ক্লাসে আমি একজনকে দেখাতে বলবো। তোমাদের কাছে তো নিশ্চয়ই পুতুল আছে, আর আমার মতো করে একটা কাগজ কেটে বানিয়ে নিবা পেলভিস। পেলভিস একটা মোটা কাগজ কেটে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটা বানাতে পারবে না? এটা একটা মোটা কাগজ কেটে বানানো, কাজে আমি তো জানি যে সবার কাছে পেলভিস নাই, এইভাবে যদি এটা বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পড়তে অনেক ইজি হবে। ঠিক আছে, তাহলে আমাকে 2-1 জন নেক্সট ক্লাসে দেখাতে পারবা ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এরপরে ক্লাস আছে না তোমাদের? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম